মধ্যপ্রাচ্যে শেষ আমেরিকার রাজত্ব, প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সবাইকে নিয়ে মরতে চায় ইসরায়েল, এবার ইসরায়েল নিয়ে রুশ জেনারেলের বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। চুপি চুপি ইরান রাশিয়া কি করছে কাশ্মীরে, ইরান বলেছে রাশিয়া পরম বন্ধু আমার। পুতিনের পিঠে ছুরি মারল এরদোয়ানকে পুতিনের চূড়ান্ত হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে কেন সায় দিচ্ছেন না নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যে শেষ আমেরিকার রাজত্ব, প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। একটা সময় ছিল যখন আমেরিকার ইশারা ছাড়া মধ্যপ্রাচ্যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াই কঠিন ছিল, কিন্তু এখন যেন সেই আমেরিকাকেই চ্যালেঞ্জ করছে সময়। যে অঞ্চলে কয়েক দশক ধরে মার্কিন সামরিক শক্তি ছিল সবচেয়ে বড় ভরসা, সেখানে এবার উঠছে বিস্ফোরক প্রশ্ন। ওয়াশিংটনে সেই কর্তৃত্ব কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে? তাহলে কি মধ্যপ্রাচ্যে বেঁচে গেছে আমেরিকার আধিপত্যের শেষ ঘণ্টা? মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। দ্য এন্ড অফ দ্য আমেরিকান মিডল ইস্ট শিরোনামের একটি নিবন্ধন প্রকাশ করেছে ফরেন অ্যাফেয়ার্স, যেখানে লেখক মার্ক লিঞ্চ বলেছেন, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত 1991 সাল থেকে চলে আসা মার্কিন নেতৃত্বাধীন আঞ্চলিক ব্যবস্থাকে বড় সংকটে ফেলেছে। উপসাগরীয় যুদ্ধের পর থেকে এই অঞ্চলের নিরাপত্তার অন্যতম প্রধান গ্যারান্টার ছিল ওয়াশিংটন। সৌদি আরব সহ উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং একের পর এক সামরিক ঘাঁটি, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত যেন সেই হিসেবেই বড় ধাক্কা দিয়েছে। মার্ক লিঞ্চের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল তেহরানের শাসন ব্যবস্থাকে দুর্বল ও উৎখাত করতে পারেনি। ফলে কয়েক দশকের নিষেধাজ্ঞার চাপ এবং সামরিক শক্তি ব্যবহারের কৌশল কতটা কার্যকর সেই প্রশ্নই সামনে এসেছে। কারণ যদি আমেরিকা তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে এবং হরমুজের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ পথও নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আসল কার্যকারিতা কি, সেই প্রশ্নই সামনে চলে আসে। এছাড়াও ইরান যুক্তরাষ্ট্রের 7 দিনের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। দুবাই লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলা সেই উত্তেজনায় বাড়িয়েছে। ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণের মূল প্রশ্ন তাই একটাই, মধ্যপ্রাচ্যে কি সত্যি শেষ হয়ে যাচ্ছে আমেরিকার সেই দীর্ঘদিনের আধিপত্য? আর যদি তাই হয়, তাহলে এই শূন্যস্থান পূরণ করবে কে? ইরান নাকি তৈরি হবে সম্পূর্ণ নতুন এক শক্তির সমীকরণ? সবাইকে নিয়ে মরতে চায় ইসরায়েল, এবার ইসরায়েল নিয়ে রুশ জেনারেলের বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়লে এবং যুক্তরাষ্ট্র ন্যাটো জোটকে জড়িয়ে নিজের শক্তি অতিরিক্ত মূল্যায়ন করলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে আর অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা হারাতে পারে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিন। রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আশঙ্কার কথা জানান। আহমদ বাহিনীর কমান্ডার আলাউদ্দিন ওফ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র পুরো ন্যাটো জোটকে যুদ্ধে জড়িয়ে ফেলায় ইসরায়েলের লক্ষ্য। তিনি বলেন, ইসরায়েল এ ধরনের পরিস্থিতি তৈরিতে দক্ষ হলেও শেষ পর্যন্ত তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অতিমূল্যায়ন করতে পারে এবং এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 জুলাই রাতে হরমুজ প্রণালী নিয়ে করা সমঝোতা ইরান লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পুনরায় শুরু করে। এরপর 2 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান ও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং ভবিষ্যতে একটি চুক্তির কাঠামো নিয়ে পক্ষগুলো ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু রুশ জেনারেলের অনুমান অনুযায়ী যুদ্ধ সহসা শেষ হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েল নতুন কিছু করতে যাচ্ছে। আপতির এসব মন্তব্য অবশ্য তার ব্যক্তিগত মূল্যায়ন থেকে এসেছে। রাশিয়া বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বিলুপ্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মন্তব্য করেছেন যে মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার সূচনা হয়েছে, যার ফলে বিদেশি পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব দ্রুত হারাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কোস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের জ্যেষ্ঠ কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন,
বর্তমান পরিস্থিতি তাদের আত্মত্যাগ ও পবিত্র রক্তের ফসল। 2020 সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তারা দুজনই নিহত হন। মোহাম্মদ বাঘের গালিফা ফারু উল্লেখ করেন, এই নতুন আঞ্চলিক বাস্তবতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত হ্রাস পাচ্ছে। পাশাপাশি ইসরায়েলের নদী থেকে সাগর পর্যন্ত আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল তা এখন শুধুই অলীক কল্পনায় পরিণত হয়েছে। চুপি চুপি ইরান রাশিয়া কি করছে কাস্পিয়ানে? ইরান বলেছে, রাশিয়া পরম বন্ধু আমার। আমেরিকা কি কখনো ভেবেছিল ইরানকে অশান্ত করতে? যে যুদ্ধের সূত্রপাত করেছে তারা সেই যুদ্ধই একসময় রাশিয়াকে ইরানের অস্ত্র ভান্ডার পুনর্গঠনের কাছে নামিয়ে দেবে। তবে কি হিসেবে ভুল করে ফেলেছে আমেরিকা? বর্তমান পরিস্থিতি যেন দিচ্ছে সেই আভাস। গেল কয়েক দশকের বন্ধুত্বের সম্পর্কে এবার বদলে গেছে দৃশ্যটা। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে যুদ্ধের রসদ জুগিয়েছিল ইরান, দিয়েছিল ড্রোন, গোলাবারুদ, এমনকি ব্যালিস্টিক মিসাইল সংক্রান্ত প্রযুক্তি। আজ সেই ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া। কাস্পিয়ানের জলপথ দিয়ে মস্কো থেকে তেহরানকে দেওয়া হচ্ছে যুদ্ধের অস্ত্র সরবরাহের প্রয়োজনীয় যোগান। সম্প্রতি একটি ইউরোপীয় সরকারি নথি থেকে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। বলছে, কাস্পিয়ান সাগরের পথ ব্যবহার করে ইরানে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া, যার মধ্যে আছে ড্রোনের যন্ত্রাংশ, গোলাবারুদ ও টিএনটি। নথিতে বলা হয়, এসব সরঞ্জাম ব্যবহার করে ইরানের অস্ত্র ও সামরিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। যদিও কাস্পিয়ানের জলপথ দিয়ে এর আগে অস্ত্র পরিবহন করেছে মস্কো। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কাছে এমনটাই বলেছিল মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, জলপথটি ব্যবহার করে ইরানের ড্রোনের যন্ত্রাংশ পাঠিয়েছে রাশিয়া। তবে চলতি আগস্ট মাসের ইউরোপীয় নথিটি সরবরাহের প্রথম নথিভিত্তিক প্রমাণ হিসেবে সামনে এসেছে। যদিও এখন পর্যন্ত তেহরানে ঠিক কী পরিমাণ সামরিক সরঞ্জাম পৌঁছেছে অথবা মজুদ কতটা সমৃদ্ধ করতে পেরেছে ইরান, সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য সামনে আনেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। মূলত হরমুজে অবরোধ থাকায় বিকল্প পথ হিসেবে কাস্পিয়ানকে ব্যবহার করছে মস্কো তেহরান। কেননা চাইলে জলপথটিতে আমেরিকা, ইসরায়েল অথবা মধ্যপ্রাচ্যে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী দেশগুলো নজরদারি চালাতে পারে না। শুধুমাত্র রাশিয়া, ইরান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান কাস্পিয়ানে সরাসরি নজরদারি চালাতে পারে। তাছাড়া ইরানের 4টি কাস্পিয়ান বন্দর 3 প্রাতি সচল থাকে। বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে ট্রান্সপন্ডার বন্ধ রেখে জলপথটিতে আগের তুলনায় ডার্ক শিপের চলাচল বৃদ্ধি পেয়েছে। তবে শুধু অস্ত্র নয়, এর আগেও ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান সম্পর্কে স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। ইরানকে চাপে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল আমেরিকা। ভেবেছিল ইরানকে দুর্বল করতে পারলেই মধ্যপ্রাচ্যে হবে মার্কিন ইসরায়েল জোটের জয় জয়কার। কিন্তু হিসাবে ভুল করে ফেলেছে আমেরিকা। ভাবতেও পারেনি পারস্য শক্তি ইরানের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া। ইরানের উপর চাপ যত বৃদ্ধি পেয়েছে ততই শক্তিশালী হয়েছে রাশিয়া ইরান পুরনো সম্পর্ক। পুতিনের পিঠে ছুরি মারল এরদোয়ান, এরদোয়ানকে পুতিনের চূড়ান্ত হুঁশিয়ারি। কূটনীতির টেবিলে শান্তির মধ্যস্থতাকারী সেজে টেবিলের তলা দিয়ে শত্রুর হাতে মারাত্মক মারণাস্ত্র তুলে দেয়া রিসেপ তাইয়েপ এরদোগানের এমন নজির আগেও দেখেছে বিশ্ব। তবে এবার তাদের এই পুরোনো খেলায় ধৈর্যের চরম সীমা পার করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঙ্কারার গোদামে জমে থাকা মার্কিন প্রযুক্তির ভয়াল এটিসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর নির্দিষ্ট ক্লাস্টার মিউনেশন ইউক্রেনের হাতে তুলে দেওয়ার খবর সামনে আসতেই গর্জে উঠেছে রাশিয়া। তুরস্কের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি 70টি দূরপাল্লার এটিসিএমএস কৌশলগত ক্ষেপণাস্ত্র, 12টি M270 রকেট সিস্টেম এবং প্রায় 500 রাউন্ড গোলাবারুদ এখন পৌঁছাতে যাচ্ছে ইউক্রেনের হাতে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সোজাসাপটা ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেনীয়দের হাতে এমন প্রাণঘাতী অস্ত্র তুলে দিয়ে মধ্যস্থতার নাটক চালানো মস্কো সহ্য করবে না। ওয়াশিংটন আর আঙ্কারাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই পদক্ষেপ তাদের দ্বিপাক্ষীয় সম্পর্ক মারাত্মক ও চিরস্থায়ী ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। আঙ্কারার এমন পিঠে ছুরি মারার ইতিহাস অবশ্যই এবারই প্রথম নয়। এর আগেও ন্যাটো সদস্য হিসেবে একদিকে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক, আর অন্যদিকে গোপনে কিয়েভকে সরবরাহ করেছিল বায়ারাক্তার ড্রোন ও মারণাস্ত্র। কিন্তু তুরস্ক সম্ভবত ভুলেই গেছে রাশিয়া কতটা ভয়ানক প্রতিশোধ নিতে পারে। ইতিপূর্বে যখন আঙ্কারা সীমা অতিক্রম করেছে তখনই সিরিয়া থেকে শস্য চুক্তি কিংবা জ্বালানি অবরোধ। পুতিনের এক একটি পদক্ষেপে কোণঠাসা হতে হয়েছে তুর্কি অর্থনীতিকে। 1987 সালের পুরনো লাইসেন্সে তৈরি তুর্কি গোদামের হাজার হাজার ক্লাস্টার বোমলেট ইউক্রেনে পৌঁছালে তা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হবে, যা শেষ পর্যন্ত ল্যান্ড মাইনের রূপ নিয়ে বেসামরিক প্রাণ কাটবে। মস্কো ইতিমধ্যে বার্তা পাঠিয়েছে, এই মারণাস্ত্র হস্তান্তর যুদ্ধের মূল গতিপথ বদলাতে না পারলেও আঙ্কারা যে এক নতুন প্যান্ডোরার বাক্স খুলে দিচ্ছে তার ভয়াবহ খেসারত দিতে হবে খুব শীঘ্রই। পিঠ বাঁচিয়ে দুই নৌকায় পা রেখে চলার এই খেলায় তুরস্ক কি তবে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভুলটি করে বসলো? মার্কিন অস্ত্রের উপরে ভরসা করে রাশিয়াকে চটিয়ে আঙ্কারা যেই বিষ বৃক্ষ রোপণ করলো তা শেষ পর্যন্ত এরদোগানের অর্থনীতি ও ভূরাজনীতিকে কত বড় আগুনের মুখে ঠেলে দেয়, এখন সেটা দেখার অপেক্ষা।
হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে কেন সায় দিচ্ছেন না নেতানিয়াহু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার সম্প্রতি ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। হামাস এই শান্তি পরিকল্পনায় সম্মতি জানালেও নেতানিয়াহু তা সরাসরি নাকচ করে দেন। মার্কিন প্রতিনিধির এই সফরের পরও অচলাবস্থা কাটেনি, বরং যুদ্ধবিরতির আলোচনা আবারও থমকে গেছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই অনড় অবস্থানের পেছনে রয়েছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ। শান্তি চুক্তিতে পৌঁছালে রাজনৈতিকভাবে তার লাভ নেই বললেই চলে। গাজা, লেবানন কিংবা অন্যান্য ফ্রন্টের সংখ্যা জিয়ে রেখে তিনি দেশের মানুষের সামনে নিজেকে একমাত্র যোগ্য নিরাপত্তা অভিভাবক হিসেবে তুলে ধরছেন। ইসরায়েলের বড় একটি অংশের জনমত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকায় তিনি সেই কট্টর মনোভাবকেই কাজে লাগাচ্ছেন। এমনকি মার্কিন চাপের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটনকে না বলে তিনি সমর্থকদের কাছে নিজের ভাবমূর্তি আরও শক্তিশালী করছেন। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।